সত্যের দিক থেকে মুখ ঘুরিয়ে থাকবেন না। এই কথাটা বলা যতটা সহজ, কাজটা করা কিন্তু ততটা সহজ নয়। কারণ সত্য বিষয়টাই অত্যন্ত জটিল। কোনটা ঠিক, কোনটা সত্যি। দেখুন, বাংলায় একটা কথা আছে, চকচক করলেই সোনা হয় না। আপনারা অনেকেই প্রবাদ বাক্যটা জানেন। এখানে পরিষ্কার বলা হচ্ছে, অ্যাপারেন্টলি যেটা দেখে আপনার মনে হচ্ছে, যেটাকে আপনার সত্যি মনে হচ্ছে, ঠিক বলে মনে হচ্ছে, আসলে কার্যত সেটা হয়তো ঠিক নয়। যেটাকে আপনি সোনা ভাবছেন, তার একটা প্রপার্টি দেখে তার অন্য প্রপার্টিগুলো যখন সামনে আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সিদ্ধান্তে ভুল ছিল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের একজন কর্মীর স্বামী পুলিশ হেফাজতে মারা গিয়েছেন, তাই তার বাড়ি যাচ্ছিলেন। রাস্তায় এটাকে এক ধরনের আক্রমণই আমি বলবো, তিনি আক্রান্ত হলেন। তার গাড়ি ঘিরে ধরে ক্ষোভ দেখানো হয়েছে। ক্ষোভ দেখানো পর্যন্ত বিষয়টাকে আমি রাজনীতি মনে করতে পারি, কিন্তু যদি তার গাড়ি লক্ষ্য করে কিছু ছোড়া হয়, জুতো, কাদা, ইট, পাটকেল, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এখন যখনই কিছু ছোঁড়া হচ্ছে তার গাড়ি লক্ষ্য করে, বিষয়টা আর সাধারণ বিক্ষোভ প্রদর্শন থাকছে না। মুখে অনেক কিছুই বলা হয়েছে, ডাকাতরানি, চোর ইত্যাদি, ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু তখনও আমি সেটাকে বিক্ষোভ মানতে রাজি। যখনই কিছু ছোড়া হচ্ছে তখনই সেটা অপরাধের পর্যায়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জেড ক্যাটাগরি সিকিউরিটি পান। তো এইবার যদি প্রশ্ন করা হয় যে এখানে এটা দেখে একজন সাধারণ নিরপেক্ষ মানুষের প্রতিক্রিয়া কি হওয়া উচিত, সিম্পল, এটার কড়া সমালোচনা করবেন যে কোনো একজন নিরপেক্ষ মানুষ। তিনি বলবেন এটা হতে পারে না, একটা সভ্য দেশে যেখানে আইনের শাসন আছে এটা কখনোই হতে পারে না। আর দ্বিতীয়ত, যদি এই ঘটনা ঘটে যায়, যারা এই ঘটনা ঘটালেন তাদের বিরুদ্ধে পুলিশ এবং প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে হবে। কড়া ব্যবস্থা নিতে হবে যাতে আর কখনো এই জিনিস না ঘটে, না হলে তো আইনের শাসনই ভেঙে পড়ার কথা। এটা হচ্ছে সাধারণভাবে অ্যাপারেন্টলি ঠিক বলে মনে হওয়া। কিন্তু আমি একজন বিজেপির অত্যন্ত প্রবীণ ব্যক্তি, যিনি বিজেপির নীতি মেনে চলা মানুষ, শুধু বিজেপি না, বিজেপি সংঘ, এই নীতিবাগীশ একজন, সংঘের নীতি, বিজেপির নীতি মেনে চলা প্রবীণ একজন, যিনি এখন সেই অর্থে খুব অ্যাক্টিভ পলিটিশিয়ান হয়তো নন, এক সময় ছিলেন, কিন্তু আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। আমি টেলিফোন করেছিলাম, করে বলেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম ছোড়ার ঘটনা একরকম, কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে এভাবে আক্রমণ করা হলো, তার গাড়িতে কাদা ছোড়া হলো, তার অভিযোগ সত্যি হলে ঢিল ছোড়া হয়েছে, এবং তিনি বলছেন জানলা বন্ধ না থাকলে আহত হতাম। তো এটাকে আপনি কিভাবে দেখছেন? সব থেকে বড় কথা, এই ঘটনার পর এখনো পর্যন্ত আমি এরকম কোনো খবর পাইনি যে কারো বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে, কাউকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বললেন, এক কথায় এটা তো অবশ্যই নিন্দনীয়, এটা কখনোই সমর্থনযোগ্য নয়। কিন্তু তারপরেই তিনি যেটা বললেন, ওই যে বললাম, আর একটা প্রপার্টি সামনে নিয়ে এলেন, বললেন যে দেখুন, একজন রাজনৈতিক নেতার গাড়িতে ঢিল মারা, এই সংস্কৃতিটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই এই রাজ্যে নিয়ে এসেছিল। আমি বুঝলাম উনি কোনো একটা রেফারেন্সে কথাটা বলছেন। উনি বললেন 2020 সালের ডিসেম্বরে জেপি নাড্ডার গাড়িতে ঢিল মারা হয়েছিল, ইট মারা হয়েছিল। বুলেট প্রুফ গাড়িতে জেপি নাড্ডা ছিলেন, তাই তিনি আহত হননি, কিন্তু অন্য গাড়িতে মুকুল রায় ছিলেন, কৈলাস বিজয়বর্গী ছিলেন, তারা আহত হয়েছিলেন বলেই অভিযোগ করেছিলেন। এবং তখন এই যে ঘটনাটা ঘটেছিল, এই ঘটনাটা যারা ঘটিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী, তার দল দুর্দণ্ড প্রতাপ শাসক দল তখন রাজ্যের, অভিযোগ উঠেছিল যে সেই দলেরই একজন দক্ষিণ 24 পরগনার এক নেতা, যিনি পরবর্তীতে নিজেকে পুষ্পা বলে দাবি করেছিলেন, এই মুহূর্তে পুলিশ হেফাজতে আছেন, এর পেছনে তার মদত ছিল, তার পরামর্শে বা ইশারায় এই ঘটনা ঘটানো হয়েছিল এবং জেপি নাড্ডার গাড়িতে ঢিল মারা হয়েছিল বলে ওই প্রবীণ বিজেপি নেতা আমাকে বলছেন যে দেখুন, যে সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আমদানি করেছিলেন, সেই সংস্কৃতি এখনো রয়ে গেছে, এরা 3 মাসে তাড়াতে পারেনি। বুঝলাম খুব কৌশলে তিনি এই গোটা ঘটনাটাকে একটা জাস্টিফিকেশনের মোড়ক দেওয়ার চেষ্টা করছেন। মোড়ক দিয়ে ব্যাপারটাকে অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুলটা ঘুরিয়ে দিচ্ছেন, যে তিনি সেই সময় যদি এই সংস্কৃতিকে প্যাম্পার না করতেন, তাহলে আজকে বর্তমানে এই সংস্কৃতি ডালপালা ছড়িয়ে এত বড় হতো না। আমি ওনাকে বললাম, দেখুন, ডিম ছোড়াছুড়ি যখন হচ্ছিল, আমিও আপনার সঙ্গে নিয়ে কথা হয়েছে, আপনিও বলেছেন যে এটা ঠিক হচ্ছে না, এটা সুস্থ সংস্কৃতির অংশ নয়।
কিন্তু তারপরেও আমরা দেখেছি যে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে, পুলিশ কোনো বড় ব্যবস্থা নেয়নি। তারপরে সাধারণ মানুষের ভেতরে একটা ধারণা হয়ে গিয়েছিল ডিম ছোড়াটাকে বোধহয় সরকার প্রশাসন কোনোভাবে এন্ডোর্স করছে, মানে বাধা দিতে চাইছে না। এবং এটা একটা সাধারণভাবে রাজনীতি হতে পারে না, এমনকি রাজনৈতিক প্রতিহিংসাও হতে পারে না। রাজনীতিতে প্রতিহিংসা বলে শব্দটা থাকারই কথা নয়। কিন্তু তারপরেও এই আলোচনাটা কিছুটা হলেও ধামাচাপা পড়ে গিয়েছিল, কারণ সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, তার মন্তব্য তৃণমূল কংগ্রেসের সাংসদের সামনে যে বিপ্লবীরা তো গুলি খেয়েছেন, আপনারা ডিমকে ভয় পাচ্ছেন, আলাদা একটা বিতর্ক এখান থেকে শুরু হয়। কিন্তু তারপরও পুরো বিষয়টার ওপরে একটা পরত তৈরি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে যখন কাদা ছোড়া হয়েছে তখন বিতর্কটা অন্য জায়গায় যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি কোনো এরকম ঘটনার পরে সেটাকে আলটিমেটলি তার জন্য কড়া ব্যবস্থা না নিয়ে থাকে, তাহলে তার মানে এই নয় যে বিজেপি এই সরকার কড়া ব্যবস্থা নেবে না। আমি বললাম যে ছবিতে তো দেখা যাচ্ছে কেউ একজন কাদা ছুটছে, তাহলে কাদা যে ছুটছে তাকে তো আইডেন্টিফাই করা কঠিন নয়, তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত পুলিশের। এবং এটাও আমি ওনাকে মনে করালাম, জেপি নাড্ডার ঘটনার পর, এটা 10ই ডিসেম্বর হয়েছিল শ্রীরাকোলের কাছে 2020 সালের, 11ই ডিসেম্বর 7 জন গ্রেপ্তার হয়েছিল। তারপরে সম্ভবত 12ই ডিসেম্বর আরও 8 জন, সব মিলিয়ে মোট 15 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এবং আমার এই কথা শেষ হওয়ার আগেই তিনি বললেন, আপনাকে মনে রাখতে হবে যে ওই 15 জনের বিরুদ্ধে করা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তারা বেল পেয়েছিল। আমি বললাম জুডিশিয়াল প্রসেসে তো বেল পেতেই পারে, কিন্তু পুলিশ তো অ্যারেস্ট করেছিল। উনি তারপরে আমাকে বললেন যে পুলিশ ওখানে যে ভূমিকা নিয়েছিল, জেলা পুলিশ, এলাকার ডিআইজি, যাদের, কারণ জেপি নাড্ডাও যে ক্যাটাগরি নিরাপত্তা নিয়ে গিয়েছিলেন, যাদের এই মূল ভূমিকা থাকার কথা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য, জেলা পুলিশের সুপার, এলাকার ডিআইজি, তাদেরকে পরবর্তীতে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে সুরক্ষা দিয়েছেন। তো আমি বললাম তাহলে এই একটা জায়গায় আমি দেখলাম, একটা জায়গায় ওনার রক্ষণ একটু দুর্বল। আমি সঙ্গে সঙ্গে বললাম তারই কি জবাব এটা, যে শুভেন্দু অধিকারীর সরকার, যাকে ছবিতে দেখা যাচ্ছে কাদা ছুটছেন, তাকে সুরক্ষা দিচ্ছেন? উনি তখন প্রতিক্রিয়াটা বদলে বললেন, দেখুন মুখ্যমন্ত্রী বা প্রশাসন নিয়ে আমি কোনো মন্তব্য করব না, আপনাদের সুযোগ আছে, আপনারা প্রশাসনে যারা দায়িত্বে আছেন প্রশ্ন করুন তাদের, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হলে প্রশ্ন করুন। আমি তখন বুঝলাম যে এই জায়গায় বিতর্কটা একটু অন্যদিকে চলে যাচ্ছে। নীতিবাগীশ মানুষ, আর বিজেপিতে এখন এই নীতির প্রশ্নেই সব থেকে বড় বিতর্কটা দলের মধ্যে ঘুরপাক খাচ্ছে। দু ধরনের নেতা, একদল এই ধরনের নীতিবাগীশ, একদম শুরু থেকেই তারা বিজেপি এবং সংঘের ছায়াতেই বড় হয়েছেন, কাজ করেছেন, রাজনীতি করেছেন। আরেক দল যারা বাইরে থেকে এসেছেন, রাজনীতির বিভিন্ন ঘোর প্যাঁচ ঘুরে, বিভিন্ন রাস্তা ঘুরে তারা বিজেপিতে এসেছেন। এই বিতর্কটাই তো আস্তে আস্তে বড় হচ্ছে। একদল তো নির্বাচনের ফলাফলের পর তৃণমূল কংগ্রেসের টিকিট পাওয়া এবং জেতা একদল বিজেপিতে এসে ঢুকছেন ঘুরপথে, কেউ সাংসদ, কেউ বিধায়ক, কেউ মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করছেন, তো কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করছেন। আর তারা যাদের মেন্টর করেন জেলা স্তরে, ব্লক স্তরে, সেই সমস্ত নেতারাও টুক করে মাথা গুলিয়ে দিচ্ছেন। তারা এলাকায় এলাকায় অ্যাক্টিভ হয়ে উঠছেন, মেন্টররা শেল্টারে আছেন। এরকম এ থেকে বিজেপির যারা নিচু স্তরের নেতা, তাদের সঙ্গে কনফ্লিক্ট হচ্ছে এবং সেই চাপটা আলটিমেটলি বিজেপির শীর্ষ স্তরে গিয়ে পৌঁছচ্ছে। এটা একটা বড় সমস্যা আমি বলবো। ক্রাইসিস যদি নাও হয়, একটা প্রবলেম তো বটেই বিজেপির জন্য। সেখানে এখন এই মুহূর্তে সব নেতার স্ট্যাটাস সমান না। কিন্তু এর সঙ্গে কিন্তু যে প্রশ্নটা নিয়ে আজকে আমি আলোচনা করছি, যে একটা সরকারের কাছে তো মানুষের প্রত্যাশা থাকে, ঘটনা যাই ঘটুক, আপনার কারো বিরুদ্ধে অভিযোগ আছে, রাস্তায় তাকে পেয়ে আপনি গালে দুটো চড় মেরে দেবেন, এটা তো কোনো আইন, যেখানে আইনের শাসন যেখানে চলে সেখানে এটা হওয়ার কথা নয়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যদি আক্রমণ হয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাজারো একটা অভিযোগ থাকতে পারে, কিন্তু যারা এই আক্রমণটা করেছেন তাদের আইডেন্টিফাই করা এবং তাদেরকে আইনের আওতায় আনার দায়িত্ব কিন্তু পুলিশের থেকে যায়। সেটা কোনোভাবেই কোনো সরকারই অস্বীকার করতে পারে না। তবে এটাও ঠিক, উল্টো দিক থেকে দেখলে যে অভিযোগটা উনি করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রীতে ছিলেন তখন যে ধরনের ঘটনাগুলো ঘটেছে, আজকে এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এই অভিযোগ হয়তো সেভাবে অনেকেই শুনতে চাইবেন না। কারণ
দিলীপ ঘোষ যেরকম আমি দেখলাম সকালবেলা প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। গতকালের এই ঘটনার পর এলাকার মন্ত্রী অর্জুন সিং প্রতিক্রিয়া দিয়েছেন। অর্জুন সিং এর বক্তব্য হচ্ছে, দেখ কেমন লাগে। গতকালকে ঘটনা নিয়ে কি বলবেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী ভাবে এলেন, দেখ কেমন লাগে। আজ পর্যন্ত তো এটাই করিয়েছে, আজকে কি হচ্ছে দেখুন। যে বিক্ষোভটা হলো, উনি বিক্ষোভ তো জনরোষ। দেখুন, একটা স্তরে গিয়ে কিন্তু তিনি একজন মন্ত্রী, তার প্রতিক্রিয়ার মধ্যে সেই পদের একটা প্রতিফলন থাকা উচিত। তিনি একটা সরকারের অংশ, গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ক্যাবিনেটে। দিলীপ ঘোষও তাই, কিন্তু তারপরেও তিনি বলছেন যে ইট ছোড়াই উচিত, ডিম ছুটছে লোকে, ইট ছোড়া উচিত। আমি তো বলেছি পশ্চিমবাংলার মানুষের মধ্যে মানবিকতা যায়নি, তাই ইটের বদলে ডিম মারছে। মারা উচিত ইট, আমি সমর্থন করবো ইট মারলে, কিন্তু মারেননি, কারণ এখানকার মানুষ অনেক ভব্য সভ্য, তাদেরকে এরকম ক্রিমিনাল বানিয়েছে টিএমসি, এদের এটা পাওনা ছিল। শ্রমিক ভট্টাচার্য পার্টির নীতির কথা বলেছেন, ঠিক বলেছেন। আমি যেটা বলছি ঠিক বলছি, যে বুঝতে পারবে না তাকে বোঝাবার দায়িত্ব আমার আছে, আমার কাছে পাঠান। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ওপরে এই আক্রমণের প্রসঙ্গে ফেরা যাক। আমি আবার বলছি, নিরপেক্ষ অবস্থান থেকে যে কোনো একজন সাধারণ মানুষের এই দাবি হওয়া উচিত যে এই ধরনের ঘটনা যদি ঘটে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক। পুলিশ যারা এই ব্যাপারে ইনভলভ ছিল তাদের, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির দিকে কাদা ছোড়া বা যাই ছোড়া হোক না কেন, যদি কেউ ছুঁড়ে থাকেন তাহলে পুলিশ তাদেরকে আইডেন্টিফাই করুক, তাদেরকে গ্রেপ্তার করুক, তাদের বিরুদ্ধে প্রপার সেকশনে মামলা হোক। কিন্তু একই সঙ্গে এটাও বলতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো, যে একসময় তিনি মুখ্যমন্ত্রী হিসেবে এই সংস্কৃতি প্যাম্পার করেছিলেন, এই সংস্কৃতি তখন থেকেই আস্তে আস্তে ডালপালা ছড়িয়েছে। 2020 সালের ডিসেম্বরের ওই ঘটনার প্রেক্ষিতে এই অভিযোগ যদি কেউ করেন, তাকেও অস্বীকার করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেতে চেয়েছিলেন, যেখানে যাওয়ার পথে তিনি এই ক্ষোভের মুখে পড়েন, সেখানে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী পরদিন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। শুভেন্দু অধিকারী নিজেকে রাজনৈতিকভাবে যে কতটা পরিণত জায়গায় নিয়ে গেছেন তার একটা ছোট্ট উদাহরণ সেদিন আমি পেলাম। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দক্ষ রাজনীতিক, তিনিও রাজনৈতিক পদক্ষেপে খুব একটা ভুল করতেন না। একটা দীর্ঘ সময়, আমি তো 2006-এর পর থেকে এই 26-এর নির্বাচনের শোচনীয় পরাজয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো পদক্ষেপ আমি দেখেছি পলিটিক্যালি ডিভিডেন্ড দিয়েছে। শুভেন্দু অধিকারী তিনি একটা দারুণ লড়াই লড়েছেন বিরোধী অবস্থান থেকে, প্রায় একাই কাঁধে করে বিজেপিকে আজকে শাসকের আসনে নিয়ে এসেছেন তিনি, এটা অস্বীকার করার কোনো জায়গা নয়। পাশাপাশি রাজনৈতিকভাবে তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কোথাও কোথাও টক্কর দিচ্ছেন তার একটা উদাহরণ তৈরি হলো এই হালিশহরে, যখন শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার চেয়ে বয়সে বড়, তাকে আমি কোনো পরামর্শ দিতে পারি না, কিন্তু একটা অনুরোধ করব কোথাও গেলে পুলিশকে জানান। এবং একই সঙ্গে বলে না, বড় ম্যানেজার কারা, ম্যানেজমেন্টে এত খরচা করে লোকে পড়ে, অত টাকার পদে চাকরি করে, ম্যানেজার মানে তিনি ক্রাইসিস ম্যানেজ করবেন, যিনি ক্রাইসিসকে অপরচুনিটিতে বদলে দিতে পারেন, তিনি সব থেকে বড় ম্যানেজার। তো শুভেন্দু অধিকারী ওই হালিশহরে দাঁড়িয়ে এই ক্রাইসিসকে অপরচুনিটিতে বদলে দিলেন। তিনি বললেন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দলের কোনো কর্মী আক্রান্ত হয়েছেন, মারা গেছেন, তার পরিবারের পাশে গিয়ে কখনো দাঁড়িয়েছেন? এই দেখুন আমি দাঁড়ালাম। কিন্তু আপনি 15 বছরে 315 জন বিজেপি কর্মীকে খুন করেছেন, এর সাথে অভয়ার মতো ইনসিডেন্ট অসংখ্য। আপনি কোথাও একবারও কোনো আপনার অপোজিট থটের লোকের বাড়িতে গিয়ে সহানুভূতি দেখিয়েছেন এ উদাহরণ নেই। আপনার সময়ে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনকে এএসআই মোয়াজ্জেম হোসেন কালিয়াগঞ্জে মাঝরাতে বুকে গুলি করে খুন করেছে। আপনি মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের পাশে দাঁড়াননি, কিন্তু আপনার দলের কর্মী এবং আপনার দলের কর্মী স্ত্রী, যিনি তৃণমূল কংগ্রেসের এখানকার কাউন্সিলর, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম নিয়ে এসে পরিবার যা যা চেয়েছে প্রাথমিকভাবে সেটা পূরণ করার মধ্য দিয়ে একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয় রাজ্যের
এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম, যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করলো। এটা নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী, আমি বললাম যে খুব ক্লেভারলি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট করেছেন, যেখানে তিনি নিজের দল এবং নিজের সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং সরকার যারা 15 বছর এই রাজ্যে ক্ষমতায় ছিল তার থেকে আলাদা করে জনতার সামনে নিয়ে এসেছেন। যে আমাদের কাছে যখন আমরা প্রশাসনে বসি, আমাদের কাছে কোনো দল নয়, প্রত্যেকে এই রাজ্যের নাগরিক এবং তাদের প্রত্যেকের প্রতি এই সরকারের একই রকম দৃষ্টিভঙ্গি। তো এটা যদি সত্যিই হয়, তাহলে যে ঘটনা ঘটেছে, যে ঘটনার পরে ধরুন 2020 সালের ডিসেম্বরে জেপি নাড্ডার কনভয়ের ওপর হামলার ঘটনাতেও তো 15 জনকে আমরা গ্রেপ্তার হতে দেখেছি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের ওপর বা মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ওপর যদি কেউ কিছু ছুঁড়ে থাকেন, তাদের আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এটা হওয়া উচিত। যদি সরকারের কাছে কোনো দল বা কেউ আলাদা না হন, সবাই একই নিক্তিতে সবাইকে যদি ওজন করা হয়। একদম শেষে একটা কথা বলি, ইদানিং আমার আরও এই ধারণাটা পোক্ত হচ্ছে যে কোনো জিনিসই না কখনো শেষ হয়ে যায় না, হচ্ছে না। নতুন করে আবার পুরনো জিনিসের ওপরে পুরনো ফাইল খুলে সেই জায়গায় আবার নতুন করে প্রশাসন দৃষ্টি দিচ্ছে। আপনারা জানেন যে আর জি করের ঘটনায় সিবিআই নতুন করে তদন্ত করছে। এমনকি আর জি করের যে মহিলা ডাক্তারের ওপর নির্যাতন হয়েছিল, যাকে মেরে ফেলা হয়েছিল, তাকে বার্নিং ঘাটে কিভাবে তার ক্রিমেশন করা হয়েছে, সেখানে কে কী ভূমিকা নিয়েছে, তা নিয়ে নতুন করে আবার মামলা হচ্ছে, তা নিয়ে নতুন করে তদন্ত হচ্ছে। একই সঙ্গে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, 2020 সালের ডিসেম্বরে জেপি নাড্ডার কনভয়ের ওপর যে হামলা হয়েছিল, মূলত জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ জাহাঙ্গীরের দলবলি করিয়েছিল এটা, এবং জাহাঙ্গীর এই মুহূর্তে পুলিশের কাস্টাডিতেই আছে। ওই মামলাটাও রিওপেন হয়েছে কিন্তু। অর্থাৎ 2020 ডিসেম্বরে জেপি নাড্ডার কনভয়ের ওপর যে হামলা হয়েছিল তারও নতুন করে তদন্ত শুরু হয়েছে। কোনো কিছুই আমাদের আমাদের এই রাজ্যে রাজনীতিতে এখন আর শেষ হচ্ছে না। রবীন্দ্রনাথের ছোট গল্পের ডেফিনেশন ছিল না, শেষ হয়েও হইল না শেষ। ফলে আজকে যে ঘটনা আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের ওপরে, সেই ঘটনা আগামী 2 দিন বাদে 3 দিন বাদে হয়তো ফেড আউট হতে পারে, কিন্তু শেষ হয়ে যাবে এটা বোধহয় বলা যাচ্ছে না।